আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। তো আজকের ক্লাসটা হচ্ছে মূলত নিউক্লিওটাইডের উপর 3 নাম্বার ক্লাস। তো এই ক্লাসে আমরা কি শিখবো সেটা আমি সরাসরি বলে দিই। তো আমরা হচ্ছে বিগত 2 নাম্বার ক্লাসে যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা শুরু করব এবং 3 নাম্বার ক্লাসের মূল টপিক হচ্ছে এইটা যে ডিএনএ হোক কিংবা আরএনএ হোক, দুই ধরনের নিউক্লিক অ্যাসিডের আমরা নিউক্লিওটাইড আঁকা কমপ্লিটলি শিখবো, বুঝবো এবং এদের নামকরণ কিভাবে করতে হয় A to Z আমরা আজকে ইনশাল্লাহ কভার করব। সো ইনশাল্লাহ এই টপিকে তোমাদের কোনো কনফিউশন থাকবে না কীভাবে নিউক্লিওটাইডগুলো আঁকতে হয়, কীভাবে নিউক্লিওটাইডগুলো একটা একটার সাথে জোড়া দিয়ে ডিএনএ আঁকা যায় কিংবা আরএনএ আঁকা সম্ভব। তারপর হচ্ছে কি যে এগুলো কীভাবে আঁকতে শিখতে হয়, তো বেসিক সহ বুঝবাই, পাশাপাশি এদের নামকরণ কেমনে করতে হয় সেটারও একটা ভালো একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে। তো দেরি কেন করব, সো শুরু করে ফেলি। ওকে, আচ্ছা দেখো, সো আমরা গত ক্লাসে হচ্ছে খুব সুন্দরভাবে রাইবোজ সুগার আমরা আঁকা শিখছিলাম এবং এরপরে ডিঅক্সি রাইবোজ সুগারটা আমরা আঁকা শিখেছিলাম। তো আমরা যদি বলি যে এইটা হচ্ছে ডিএনএর স্ট্রাকচার, যদি ডিএনএর ক্ষেত্রে কথা বলি, শুধু ডিএনএ নিয়ে যদি কথা বলতাম তাহলে ডিএনএর ক্ষেত্রে হচ্ছে এইটা ডিঅক্সি রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস, অ্যাকসেপ্ট কোনটা, ইউরাসিল থাকবে না এবং ফসফেট থাকতে পারবে একটা, দুইটা, তিনটা, ডিপেন্ড করতেছে। বেসিক্যালি নর্মালি কয়টা থাকে, নর্মালি একটা থাকে। আচ্ছা, তো এখন খেয়াল করো যে আমরা এই ছবিটা এখন মুছে দিই, আমরা আবার আঁকার চেষ্টা করব। ওকে, কোনো সমস্যা না, আমরা আবার আঁকা শিখবো। আমরা আশা করি একবার আঁকা শিখে গেছি, আমরা এখন একবার প্র্যাকটিস করব। এখন যদি আমি আরএনএর বেলায় বলতাম তোমাদেরকে নিউক্লিওটাইড এর স্ট্রাকচারটা তুমি আমাকে বলো, সো সেখানে আমাদের নিউক্লিওসাইডটা হবে একটা সুগার, যে সুগারটা হচ্ছে রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস, এই দুটা দিয়ে তৈরি হলো নিউক্লিওসাইড, আরএনএর নিউক্লিওসাইড। এখন এখানেও তো নাইট্রোজেনাস বেস একটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা বলতে পারবা? এখানে কি থাকবে না, এখানে থাকবে না থায়ামিন, এখানে ইউরাসিল থাকবে, কিন্তু এখানে থায়ামিন থাকবে না, এক্সেপ্ট থায়ানিন, মানে থায়ানিন বাদ দিয়ে। ওকে, প্লাস এখানেও ফসফেট থাকবে, ফসফেট অ্যাড করে দিলে নিউক্লিওসাইড এতটুকু, নিউক্লিওসাইডের সাথে তুমি যদি ফসফেট অ্যাড করে দাও তাহলে কি হয়ে গেল, আমাদের একটা নিউক্লিওটাইড আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা লক্ষ্য করো, এখন আমরা যেহেতু বুঝতে পারছি যে কিভাবে আঁকা যায় একটা নিউক্লিওটাইড, তো সবার আগে আমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা হচ্ছে আরএনএ নিউক্লিওটাইডগুলো আমরা আঁকা শিখি আগে। ঠিক আছে, আরএনএ নিউক্লিওটাইড। এখন আমি গুলো কেন বলছি এটার কারণটা দেখো, রাইবোজ সুগার তো একটাই, ফসফেটেরও কোনো টাইপ নাই, বাট খেয়াল করে দেখবা নাইট্রোজেনাস বেজের টাইপ আছে। তো তুমি যদি ধরো এডিনিন দিয়ে যে নিউক্লিওটাইডটা বানাবা সেটা এটা হচ্ছে এক ধরনের নিউক্লিওটাইড, তুমি সাইটোসিন দিয়ে যে নিউক্লিওটাইড বানাবা সেটা হবে আরেক ধরনের নিউক্লিওটাইড এবং এদের নামটাও কিন্তু একটু অন্যরকম হবে। সো এই জন্য আসলে আমরা আরএনএ নিউক্লিওটাইড কিন্তু একটা না, মোটামুটি কয় ধরনের নিউক্লিওটাইড পাবো, এডিনিন, সাইটোসিন, গুয়ানিন, এটা তো কমন, প্লাস হচ্ছে ইউরাসিল। সো সব মিলে আমরা 4 ধরনের নিউক্লিওটাইড পাইতে পারি আমরা আরএনএর ক্ষেত্রে, এবং ডিএনএর ক্ষেত্রেও সেম। সো আমরা যে কোনো একটা আঁকা শিখবো, অন্যগুলো তো সেম। আচ্ছা, তো আমরা এখন সময় নষ্ট না করি, কমনভাবে আঁকার চেষ্টা করি। সো আমাদের এখন টার্গেট কি, আরএনএ নিউক্লিওটাইড আঁকা হচ্ছে আমাদের টার্গেট, এইটা আঁকা আমরা আগে শিখবো। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করতে পারছি। আরএনএ নিউক্লিওটাইড যদি আমরা পারি তাহলে ডিএনএ নিউক্লিওটাইডটা পারবো। ধরো আমি এদিকে দিয়ে রাখলাম ডিএনএ নিউক্লিওটাইড, আমরা আঁকা শিখবো একটা শিখা হয়ে গেলে তারপর আমরা নামকরণ শিখবো যে কোনটা হইলে কাকে কি বলবো। ওকে, আচ্ছা এখনও হয়তো আমার কথাগুলো তোমাদের ক্লাসে ক্লিয়ার না হইতে পারে, যারা প্রথম ডিএনএ আরএনএর একদম ক্লাস করতেছো, কিন্তু কোনো সমস্যা নাই, ক্লাসটা শেষ হোক, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, পানির মতো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা দেখে আসো নাই, ভাইয়ার প্লেলিস্ট আছে বায়োলজি ফ্রি কনসেপশন ক্লাস, তো সেখানে 1 এবং 2 নাম্বার ক্লাসটা কিন্তু আপলোড করা অলরেডি হয়ে যাবে, তো যতক্ষণে তুমি 3 নাম্বার ক্লাসটা দেখবা। সো 2টা ক্লাস দেখে তারপর 3 নাম্বার ক্লাস দেখতে আসলে তোমাদের কাছে কনসেপশনটা আরও ভালো ক্লিয়ার হবে, যদি তুমি প্রথমবারের মতো ডিএনএ আরএনএ নিয়ে পড়ো। আর যদি তুমি আরও অনেকবার পড়ে থাকো তাহলে 3 নাম্বার ক্লাসে ডিরেক্ট আসলে আমার কোনো সমস্যা নেই, মানে তোমার সমস্যা না হইলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা এটাকে একটু একদিকে রাখি। তো
সবার আগে আমরা রাইবোজ সুগারটা আঁকার চেষ্টা করি। রাইবোজ সুগার জানি কীভাবে আঁকতে হয়। একটা অক্সিজেন দিব, একটা পেন্টাগন আঁকবো, পঞ্চভুজ। ওকে ওকে সো এরপরে হচ্ছে এই ডাঁটের মতো বা স্টিকের মতো লাইনগুলো টেনে দিব, যেগুলো হচ্ছে বেসিক্যালি বন্ধন প্রকাশ করতেছে। মেইনলি হচ্ছে এইগুলো প্রতিটা কর্নারে এক একটা কার্বন আছে, কার্বনের 4 হাত, 1 2 3 4 হাত প্রকাশ করার জন্য। সো আমরা স্কেলেটাল ফর্মুলায় বেসিক্যালি এত কষ্ট করার দরকার হয় না, আমরা এভাবেই দেখাইতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এক একটা পয়েন্ট কার্বন ইন্ডিকেট করতেছে। সো আমাদেরকে এক্সট্রা কার্বন সি না লিখলেও চলে, তুমি লিখলেও পারো, বাট আমি মনে করি সময় নষ্ট, দরকার নেই। ওকে সো দেখো তো কয়টা কার্বন এখানে, 1 2 3 4, 5 নম্বর কার্বনটা কোথায়, এখানে। এবং এটা লেখার সময় ডিরেক্ট লিখে ফেলতে হবে CH2OH, একদম মুখস্থ লিখে ফেলবা। আচ্ছা এরপর বাকিগুলো কীভাবে করব, OH OH এখানে উপরে OH, এতটুকু পর্যন্ত যদি তুমি লেখা মুখস্থ হয়ে যায়, এভাবে লিখতে পারো, তাহলে বাকি হাতগুলো কি করবা, বাকি হাতগুলো জাস্ট হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিবা, শেষ। আমি আশা করি এখানে আর কোনো গ্যাপ নাই। তাহলে এটাই হচ্ছে তোমার কি বলবো, রাইবোজ সুগার আঁকা হয়ে গেল। এটা কি তোমার রাইবোজ সুগার। কেন তুমি রাইবোজ সুগার রাখছো, কারণ তুমি রাইবোজ সুগার রাখবা, তারপরে নাইট্রোজেনাস বেস অ্যাড করবা, তারপর তুমি ফসফেট অ্যাড করবা, এইভাবেই তো তাইলে তোমার পুরো নিউক্লিওটাইড তৈরি হবে। তাহলে সবার আগে যে বেসিক স্ট্রাকচার ছিল রাইবোজ সুগার আমরা আঁকতে পারলাম, যেটা আমরা গত ক্লাসে শিখে আসছি। আচ্ছা এখন তুমি দেখো নাইট্রোজেনাস বেস অ্যাড করতে হবে। মনে রাখবা যে কোনো জায়গায়, সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক, নাইট্রোজেনাস বেস 1 নং কার্বনে যুক্ত হয়। কার 1 নং কার্বন, সুগারের 1 নং কার্বন। এই যে সুগারটা, এটার 1 নং কার্বন হচ্ছে এইখানে যুক্ত হবে। তাহলে কিভাবে যুক্ত হবে, আমি তোমাদের একটা কথা বলি, ধরো তুমি এডিনিনের কথাই বলো না কেন, এডিনিনের যে ক্ষারকটা, আমি যদি তোমাদেরকে দেখাই, ছবি দেখানোর চেষ্টা করি, এডিনিন ক্ষারকটা অনেকটা এরকম, বুঝছো, ঠিক আছে, অনেকটা এরকম। সো এরকম হইলে কি হয়েছে, এখানে যে নাইট্রোজেনগুলো আছে, এখানে নাইট্রোজেন থাকবে, এখানে নাইট্রোজেন থাকবে, এদিকেও থাকবে। আমরা আচ্ছা আমি তোমাদেরকে দেখাই, না হয় কোনো সমস্যাই নাই, আমার দেখাইতে আপত্তি নাই। এখানে নাইট্রোজেন থাকবে, এখানেও নাইট্রোজেন থাকবে। আর আমি একটু লেখাটা মুছে দিই, এই জায়গায় এইভাবে হচ্ছে NH2 মানে কার্বনের সাথে যুক্ত থাকে, ডিরেক্ট সাইকেলে থাকে না, ঠিক আছে। সো আমরা চাইলে এখানে ডিলোকালাইজড ইলেকট্রনটা এইভাবে দেখাতে পারি, না হয় ডাবল বন্ড দেখাতে পারি, ডাবল মিল নিতে পারলে ভালো কারোর জন্য। সো এই যে হচ্ছে এইখানে হচ্ছে একটা NH থাকে, নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন অ্যাটাচ থাকে। তো মাথায় রাখবা যে আমরা যদি জিনিসটাকে কমপ্লিকেটেড না করে যদি আগে তোমাদেরকে সহজ করে বুঝাই, তাহলে এখানে একটা ডিলোকালাইজড ইলেকট্রন এঁকে দিলাম, এখানে একটা ডিলোকালাইজড ইলেকট্রন এঁকে দিলাম। দেখো এই হাইড্রোজেন এবং এই OH মিলে কি তৈরি করবে, পানি তৈরি করে বের হয়ে যাবে, পানি তৈরি করে বের হয়ে যাবে। এখন বের হয়ে গেলে কি হবে, মজা ব্যাপার হবে কি, বের তো হয়ে গেল, তাইলে আমি যদি রিয়াকশনটা না দেখাই, ডিরেক্ট এই Nটা সরাসরিভাবে এটার সাথে যুক্ত হয়ে গেল এখন, কারণ মাঝখানে তো পানিটা সরে গেছে, পানি সরে যাওয়ার কারণে এখন ডিরেক্ট সাইকেলের কার্বনের সাথে এই নাইট্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে গেছে। তাহলে বলা যায় এই পুরা সুগারটা এই পুরা এডিনিন নামক ক্ষারকের সাথে কিন্তু এখন সংযুক্ত হয়ে গেছে। তাহলে আমি কি পাইছি, একটা নিউক্লিওসাইড পাইছি। তাহলে এখন আমার কি আঁকা হয়ে গেল, প্রথমে আঁকলাম আমি রাইবোজ, পরে আমার কি আঁকা হয়ে গেল, নিউক্লিওসাইড। এখন এই নিউক্লিওসাইডের নামটা কি হবে, আমরা একটু পরে নামকরণে যাচ্ছি। তো নিউক্লিওসাইড আঁকা হয়ে গেল। এখন যদি নিউক্লিওটাইড আঁকতে চাই, একটা ফসফেট অ্যাড করা লাগবে জাস্ট, তাই না? মনে রাখবা ফসফেটটা সুগারের 5 নং কার্বনে যুক্ত হয়, এটা লিখে ফেলো, ঠিক আছে? 5 নং কার্বনে যুক্ত হয়, সেটা ডিএনএর বেলায় হোক আরএনএর বেলায় হোক। এখন 5 নম্বর কার্বনটা কোথায়, এখানে। সো 5 নম্বর কার্বনের সাথে কিভাবে যুক্ত হবে ফসফেটটা, এখানে বেসিক্যালি বিক্রিয়া হবে, এটার সাথে ফসফরিক অ্যাসিডের একটা বিক্রিয়া হবে।
সো আমরা বিক্রিয়াটা যদি সরাসরি নাও দেখাই, ফসফরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া হবে তখন সরাসরি যেটা হবে এই হাইড্রোজেনটা সরে যাবে, এই হাইড্রোজেনটা সরে গিয়ে এখানে ফসফেটটা অ্যাড হয়ে যাবে। সোজা কথা হচ্ছে এটা। সো আমরা সহজে পি দ্বারা প্রকাশ করি, PO4, ঠিক আছে। বাট আমরা নর্মালি যখন বায়োলজিতে খুব সিম্পলি দেখাতে চাই তখন তোমাদের বইও কিন্তু জাস্ট পি দ্বারা প্রকাশ করছে ফসফেটকে। ওকে, সো যা কমপ্লিকেটেড না করার জন্য বিক্রিয়াটা নাইলে কমপ্লিকেটেড আকারে দেখানো যায়। সো চাইলে তুমি দেখাইতে পারো, আমার কোনো আপত্তি নেই, এটাকে এইভাবে তুমি চাইলে দেখাইতেই পারো। CH2 এটা তো, সো ও সো চাইলে এইভাবে দেখাইতে পারো ফসফেট, ইটস আপ টু ইউ। তো দেখাইলাম না হয়, সো এই যে দেখাইলাম, দেখানোর পরে এখন কি তৈরি হয়ে গেল 3 নম্বরে, এখন আমরা যেটা পেয়ে গেলাম নিউক্লিওটাইড আঁকা আমরা শিখে ফেললাম। তাহলে দেখো RNA এর একটা নিউক্লিওটাইড এঁকে ফেলছি যেটা হচ্ছে এডিনিন বেস দিয়ে তৈরি। তো এটার নাম কি হবে আমরা একটু পরে দেখতেছি, আগে ডিএনএটা আমরা আঁকা শিখতে পারি কিনা দেখি। দেখো ডিএনএটা আঁকা শিখাও কিন্তু কোনো মানে কোনো ফ্যাক্টরি না, কারণ এক্স্যাক্টলি একই রকম। আমরা এটাকে আরেকটু সিম্পলিফাইড আকারে না হয় ডিএনএটা আঁকার সময় দেখাই তোমাদেরকে। দেখো ডিএনএ, সো ডিএনএটা কীরকম হবে, নর্মালি আমরা যেটা আঁকছি একই রকম সব কিছু, জাস্ট সুগারটা চেঞ্জ হবে, জাস্ট সুগারটা চেঞ্জ হবে। এবং এই ক্ষেত্রে কখনোই ইউরাসিল আসবে না ডিএনএর ক্ষেত্রে। যেমন এখানে ইউরাসিল বেসটা 1 নাম্বার কার্বনের লাগতে পারে আরএনএর ক্ষেত্রে, বাট ডিএনএর ক্ষেত্রে কখনোই ইউরাসিলটা আসবে না। এতটুকুই পার্থক্য। তাহলে আমার মেইন পার্থক্য হচ্ছে সুগারে, আর একটা পার্থক্য হচ্ছে জাস্ট নাইট্রোজেনাস বেসে। তাহলে মেইন পার্থক্য যদি সুগারে হয়, সুগার তো সবই সেম আগের মতোই, আমরা রাইবো সুগারটা আমরা আঁকতে পারি না আগে, আর এখানে CH2OH নাকি। সো এটা আঁকার পর আমরা বলছিলাম কি বাদ বাকিগুলা H। এখন আমরা একটা কথা বলতে পারি যে 2 নাম্বার কার্বনে হচ্ছে জাস্ট একটা অক্সিজেন থাকে না, তখনই এটা ডিঅক্সিরাইবো সুগার হয়ে যায়। তাহলে আমার ডিঅক্সিরাইবো সুগার আঁকা হয়ে গেল। এখন 1 নম্বরে বসায় দাও কি একটা নাইট্রোজেনাস বেস, ধরো আমি বসাইলাম আবারও এডিনিন, সবচেয়ে সহজটা এডিনিন বসাইলাম। সো এডিনিন কি, আমি তো আগে বলছিলাম এডিনিন হচ্ছে একটা পিউরিন ক্ষারক। পিউরিন ক্ষারকের মধ্যে হচ্ছে আমরা দেখছিলাম কি অসম 2টা বলয়, তাই না, 2টা বলয় অসম, মানে 2টা রিং হচ্ছে অসম, একটা হচ্ছে এরকম আরেকটা হচ্ছে এইরকম। সো 2টা অসম রিং কিন্তু দিয়ে যেত বেস বা যে ক্ষারকটা তৈরি সেটা হচ্ছে আমার পিউরিন ক্ষারক। আর পাইরিমিডিনের ক্ষেত্রে জাস্ট এরকম একটাই বলয়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওইটা ম্যাটার না। এখন আমরা একটা কথা বলি, আচ্ছা একটা কথা পরে বলতেছি, ওয়েট এ সেকেন্ড। এটা হইলো নিউক্লিওসাইড হয়ে গেল। এখন এই হাইড্রোজেন যদি সরাই দিই, ফসফেট এনে দিই, তাহলে এখন এটা আমার ডিএনএর একটা নিউক্লিওটাইড হয়ে গেল। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হইল কি না দেখো, একদম সোজা। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে কি খেয়াল করলে দেখবা যে এই যে নাইট্রোজেনাস এই যে বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক, এখানেও কিন্তু কার্বন আছে, দেখছো এই পয়েন্টগুলো কিন্তু কার্বন, এই কার্বন 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 কার্বন, ঠিক আছে। তাহলে এইখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে। আমি যখন 1 নং কার্বন বলবো, যখন 2 নং কার্বন বলবো, তাহলে এই কার্বনটা কি এখানের বোঝাচ্ছে নাকি এখানে বোঝাচ্ছে? সো বিজ্ঞানীরা কিন্তু এটা খেয়াল করছিল যে এখানে আসলে একটা কনফিউশন হওয়ার চান্স আছে। এবং প্রতিবার কিন্তু আমরা বলবো না যে সুগারের এত নাম্বার কার্বন, এটা নাইট্রোজেনাস বেসের এত নাম্বার কার্বন, এভাবে বলাটা কিন্তু সম্ভব না, বা বললেও এটা প্রতিবার মিস হবে, মানে প্রতিবার বলা পসিবল না। আর বলা পসিবল হইলেও কনফিউশন ক্রিয়েট হওয়ার একটা চান্স আছে, যেহেতু 2 জায়গায় কার্বন আছে। তো এত নাম্বার কার্বন বললে আসলে এটা কিসের কার্বন বোঝাচ্ছে সেটা বোঝাটা আসলে কনফিউশন। তাই বিজ্ঞানীরা একটা ওয়ে বের করছে, তারা বলছে যে তুমি যখন সুগারের কার্বন বলবা তখন 1 নাম্বার কার্বন না বলে তুমি বলতে হবে 1 প্রাইম কার্বন, 2 প্রাইম কার্বন, 3 প্রাইম কার্বন, 4 প্রাইম কার্বন, 5 প্রাইম কার্বন। সো প্রাইম দ্বারা প্রকাশ করবা তুমি যখন সুগারের কার্বন নাম্বারটা হিসাব করবা। সো এই জন্য বলবা 1 প্রাইম কার্বনে যুক্ত হয়, 5 প্রাইম কার্বনে যুক্ত হয়। এবং এই জন্যই আসলে যখন 3 প্রাইম 5 প্রাইম কথাটা বলি তখন আসলে এখানে কার্বন নাম্বারিংটাই বুঝাচ্ছি আমরা, কার সুগারের কার্বন নাম্বারিং দিয়ে আমরা তখন বুঝাই যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। এবং আমরা যখন নিউক্লিওটাইড একটার সাথে জোড়া লাগে যখন আমরা ডিএনএ আঁকা শিখে যাব তখন দেখবা যে কেন এটাকে 5 প্রাইম 3 প্রাইম বলতাম, আরেকটাকে 3 প্রাইম 5 প্রাইম বলতাম। আসলে এই ব্যাপারগুলো অনেক ইন্টারেস্টিং যদি তুমি বুঝতে পারো। ওকে, সো আমরা দেরি না করি আবার বুঝি। এখন 2টা নিউক্লিওটাইড আমরা আঁকা শিখে গেলাম, ডিএনএর হোক বা আরএনএর হোক, তাই না। ধরো এখানে এডিনিন যুক্ত না হয় এখানে ইউরাসিল যুক্ত হতে পারতো, বাট এখানে কিন্তু ইউরাসিল হইতে পারতো না, এখানে
হাইয়েস্ট থায়ামিন হইতে পারতো, কিন্তু ইউরাসিল হইতে পারতো না। পার্থক্য হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এখন নিউক্লিওটাইডগুলোর নেমিংটা শিখি। আমরা যেটা আঁকলাম এডিনিন দিয়ে, আচ্ছা এটা কেমনে করতে পারি? নামকরণ, নিউক্লিওটাইড নামকরণ। এখানে দেখি আমরা ধরো সুগার, এখানে লিখি আমরা নাইট্রোজেনাস বেস, ফসফেট, নাম্বার অফ ফসফেট, ফাইনাল নেমিং, ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, এই দুটা মিলে তো আসলে আমাদের নিউক্লিওসাইড হয়, তাহলে আগে নিউক্লিওসাইডটা লিখে ফেলি। নিউক্লিওসাইডের নাও একটা নামকরণ হবে, ওই নিউক্লিওসাইডটাকে কী নামে রাখবো? আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার অফ ফসফেট এবং এন্ড দেন হচ্ছে ফাইনাল নেমিং। ফাইনাল নেমিং বলতে হচ্ছে কার? নিউক্লিওটাইডের নামটা কি হবে? নিউক্লিওটাইড। আচ্ছা, তাহলে যেটা করতে পারি, ওকে, সো আমরা এভাবে শিখি। আমি যেভাবে মাথায় আসতেছি আমি সেভাবে তোমাদেরকে জন্য ব্যাপারটা ইজি করতেছি। সো বইয়ে আমার কাছে বেসিক্যালি এখন আমার সামনে বইই নেই, ঠিক আছে? আমি যেখানে ক্লাস নিতেছি আমার এখানে কোনো বায়োলজি বই নেই। সো তোমাদের বই কীভাবে প্রেজেন্ট করছে আমি জানি না, হয়তো আরও ইজিয়ারভাবে প্রেজেন্ট করতে পারে, বাট আমার কাছে মনে হয় আমি যেভাবে বুঝাচ্ছি বইয়ের থেকে আরও ভালো ইজিলি বুঝবা তোমরা, ঠিক আছে? বইয়ে কেমনে প্রেজেন্ট করছে ব্যাপারটা আমি জানি না। এখন খেয়াল করো, সুগার যদি আমি ডিল করি হচ্ছে এখন টপিক, যদি আমি ডিল করি হচ্ছে আরএনএ নিয়ে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সুগার হবে অবশ্যই রাইবোস সুগার, কোনো সন্দেহ নাই। আর নাইট্রোজেনাস বেস কি হইতে পারে? নাইট্রোজেনাস বেস হইতে পারে তোমার আচ্ছা এটা এইভাবে না দেই, ঝামেলা আছে আসলে। আচ্ছা, নাইট্রোজেনাস বেস হইতে পারে তোমার এডিনিন, হইতে পারে তোমার সাইটোসিন, হইতে পারে, আচ্ছা সিরিয়ালে লিখি, মানে সিরিয়ালটা গুয়ানিন, সাইটোসিন এবং এজিসি। যেহেতু আরএনএ তাই থাইমিন আসবে না, আসবে হচ্ছে ইউরাসিল। এই চারটা হইতে পারে। ওকে, সো দ্যাটস ইট। এখন যদি তোমার খেয়াল করো, যদি তোমার এখানে এডিনিন হয়, রাইবোস সুগারের সাথে লাগে, তোমার নিউক্লিওসাইড তৈরি করে, তাহলে এই নিউক্লিওসাইডের নাম হবে, এডিনিন দিয়ে যেহেতু হয়েছে এটার নাম হবে এডিনোসিন। কি হবে? এডিনোসিন। গুয়ানিন দিয়ে যদি হয় তাহলে সেটার নাম হবে গুয়ানোসিন। সাইটোসিন দিয়ে যদি হয়, এটা অলরেডি তো ইন দিয়ে নামকরণ আছে, মানে সিন নিন এরকমই তো নাম। সো এটা অলরেডি নাম কিন্তু সিন দিয়ে, তাই না? তো এটা তো গুয়ানিন ছিল, যার কারণে গুয়ানোসিন বলছে। এটা তো অলরেডি আগে থেকে নাম হচ্ছে সিন দিয়ে। তাহলে এখন সাইটোসিন, নিউক্লিওসাইডের নাম সাইটোসিন করব, এটা তো হওয়া পসিবল না। সো যাদের নামের মধ্যে আগে থেকে সিন আছে তাদের থেকে করতে পারি আমি সাইটিডিন, এরকম করে নামকরণ করতে হবে। আর ইউরাসিল অলরেডি তার নামের মধ্যে কিন্তু সিল বা সিন এরকম শব্দটা আছে। সো এই জন্য তাকেও করব ইউরিটিডিন। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু অলরাইট, আমি এখানে একটু কনফিউশন ক্লিয়ার করে নিই। আমি যতদূর জানি ইউরিডিন হবে বা ইউরিডাইন বলো, যাই বলো না কেন। সো ঠিক আছে, এটা শুধু ইউরিডাইন হবে, কারণ এখানে তো কোনো টি নাই। এগুলোর মধ্যে এটার মধ্যে টি ছিল বলে সাইটিডিন হয়েছে, এটার মধ্যে টি নাই। সো শুধু ইউরিডিন হবে।
সো ইউরিডাইন বলো বা ইউরিডিন যাই বলো না কেন। সো এই নিউক্লিওসাইডগুলোর নাম হবে এরকম, একদম ইজি। কিন্তু এখন তুমি যদি ডিএনএ নিয়ে ডিল করতা, তাহলে এই ক্ষেত্রে সুগারটা হতো তোমার ডিঅক্সি রাইবোস সুগার। এটার মধ্যে পার্থক্য কি, জাস্ট 2' কার্বনে অক্সিজেনটা থাকবে না এই রাইবোস সুগারের থেকে। আচ্ছা, এখানে কি কি হচ্ছে আসতে পারতো, এডিনিন সেম, গুয়ানিন, সাইটোসিন সেম, জাস্ট এখানে আসতে পারতো থাইমিন। এটাই হচ্ছে পার্থক্য। এখন খেয়াল করো, এটার নামও তোমার মধ্যে সেম হওয়া দরকার, এটারও সেম হওয়া দরকার, বাট এখানে মনে রাখবা যেহেতু ডিঅক্সি রাইবোস সুগার দিয়ে তার নামের আগে জাস্ট একটা চেঞ্জ আসবে, সেটা হচ্ছে কি ডিঅক্সি, বাকিটা সেম, ডিঅক্সি এডিনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, বাকিগুলো ফিল আপ করে ফেলো তোমরা, ডিঅক্সি সেম। সো থাইমিনটা হবে থাইমিডিন। ওকে, সো দ্যাটস ইট। তো ডিঅক্সি আর কি, ডিঅক্সি থাইমিডিন। আচ্ছা, নাম্বার অফ ফসফেট। এখন আমি চাইলে ফসফেট একটা দিতে পারি, যদি একটা দিই তাহলে এক হিসাব, যদি দুটা দিই তাহলে আরেক হিসাব, যদি তিনটা দিই তাহলে আরেক হিসাব। এডিনোসিন অলরেডি নিউক্লিওসাইড হয়ে গেছে, যদি একটা হয় তাহলে হচ্ছে এডিনোসিন আগের মতো মনোফসফেট এএমপি, পরিচিত লাগতেছে কিন্তু এখন দেখো। যদি দুইটা হয় এডিনোসিন ডাইফসফেট এডিপি, পরিচিত লাগতেছে। যদি তিনটা হয় তাহলে এডিনোসিন ট্রাইফসফেট এটিপি। সো আমরা এটিপির কথা পড়ছি না, আসলে এটিপি কিচ্ছু না, এটিপি হচ্ছে বেসিক্যালি তোমার আরএনএর একটা নিউক্লিওটাইড, যেটা নাইট্রোজেনাস বেস হচ্ছে এডিনিন। তাহলে এখন তুমি ক্লিয়ার আশা করি, এতদিন যাবত বায়োলজি যে এটিপি পড়ছে, আসলে এটিপি কিছু না। এটিপি হচ্ছে তিনটা ফসফেট থাকে, যেখানে ফসফেট বন্ধনীগুলোর মধ্যে অনেক শক্তি থাকে, এগুলো ভাঙলে আমরা শক্তি পাই বলে এটাকে এনার্জি কয়েন বলতাম। বাট বেসিক্যালি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। কার নিউক্লিওটাইড? আরএনএর একটা নিউক্লিওটাইড, ঠিক আছে, যেখানে নাইট্রোজেনাস বেসকে এডিনিন, নিউক্লিওসাইডের নাম অনুযায়ী এডিনোসিন একটা ফসফেট হলো মনোফসফেট, এডিনোসিন ডাইফসফেট, এডিনোসিন ট্রাইফসফেট। তো ক্লিয়ার? সো দেখো একদম ইজি। তাহলে একদম বাদ বাকিগুলোও সেম হবে, একটা দুটা তিনটা। সো জিএমপি, জিডিপি, জিটিপি, গুয়ানোসিন, মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট। দেখো এখন কিন্তু নামকরণগুলো তোমাদের কাছে সোজা হয়ে যাচ্ছে, আমি আশা করি। এখানেও সেম, একটা দুইটা তিনটা, একটা হইলে সাইটিডিন, মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট, ঠিক আছে। আচ্ছা, আমি অন্য কালি নেই, বারবার একই কালে দিয়ে ভালো লাগতেছে না। তারপর এখানেও সেম, 1 2 3, ইউএমপি, ইউডিপি এবং ইউটিপি, ইউরিডিন, মনোফসফেট, ডাইফসফেট, ট্রাইফসফেট। তারপর এইখানে কি হবে, এইখানে এটা যেমন এএমপি বা এটিপি হয়েছে, এখানেও সেম থিং 1 2 3, কিন্তু এখানে কি হবে এটিপি, মানে তুমি যাই বলতে না কেন এডিপি, সরি আগে তো এএমপি, এডিপি, এটিপি যাই বলতে না কেন, এখানে মাথায় রাখবা জাস্ট এর আগে যেহেতু একটা ডিঅক্সি আছে, ছোট্ট হাতের একটা ডি বসাইতে হবে, ডিএএমপি, ডিএডিপি, ডিএটিপি। সো বেসিক্যালি অল সেম, জাস্ট সব কিছুর আগে একটা ডি লাগাইতে হবে, এইটা মাথায় রাখবা, তাহলে বাকিটা ফিল আপ করে ফেলো। থাইমিনটা কি হবে, সোজা। সো থাইমিন মনোফসফেট, এর আগে একটা টি লাগবে। টিটিপি হবে আর কি, ডিটিটিপি। ওকে, সো নামকরণগুলো অনেকটা এরকম হবে। তাহলে এখন আশা করি তোমরা ক্লিয়ার। আমরা যে একটু আগে একটা ছবি এঁকে আসলাম, কার ছবি আঁকছি বেসিক্যালি, ওই নিউক্লিওটাইডটার নাম কি বলতে পারবা দুইটার ক্ষেত্রে? অবশ্যই আশা করি এখন বলতে পারবা।
এই যে এটা যে আঁকলাম, এই যে নিউক্লিওটাইড একটা আঁকলাম আরএনএ এর, এটা কার বলো তো? এডিনিন আছে। তাহলে এটা কি ছিল আমার? এটা বেসিক্যালি আমাদের এডিনোসিন একটা ফসফেট ছিল, সো মনোফসফেট। আমরা বেসিক্যালি এএমপি আঁকছিলাম। যদি এটিপি আঁকতে চাইতাম কি হইতো? জাস্ট এখানে আরেকটা ফসফেট অ্যাড করতাম, আরেকটা ফসফেট অ্যাড করতাম। ঠিক আছে, আমি জাস্ট ছোটো মানে নর্মালি বুঝাইছি। এখানে যদি আরও ভালো করে বুঝাইতে দিতাম অক্সিজেনগুলো লাগাই দিতাম, লাগাই নাই, জাস্ট পিপি বুঝাইছি। সো আমি যদি আরেকটু ইজি করে বলি, সো 3টা ফসফেট অ্যাড করতাম, তাইলে এটা কি হয়ে যেত? এটিপির ছবি আঁকা হয়ে যেত। ক্লিয়ার আশা করি। সো দ্যাটস ইট। তো এটা কি আঁকছিলাম আমরা? ডিএএমপির ছবি আঁকছিলাম। তাহলে এখন কিন্তু আমরা নামকরণও শিখে গেলাম, ছবি আঁকা শিখে গেলাম। কত ইন্টারেস্টিং না? আমরা সব কিছু পেরে গেছি না? আচ্ছা, এখন শুধুমাত্র আমার নিউক্লিওটাইড আঁকা এবং নিউক্লিওটাইড আঁকা শিখাস এবং এর নামকরণ কি হবে শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো না। নিউক্লিওটাইড গুলো দিয়ে আমরা এখন ডিএনএ এবং আরএনএ আঁকা শিখে যাই। বিশেষ করে ডিএনএ আঁকাটা আমাদের শেখা দরকার, যেটা পরীক্ষার হলে আমাদের আঁকাটা আমি মনে করি বাধ্যতামূলক। কারণ ডিএনএর স্ট্রাকচার যখন যাবে, আমি নিউক্লিওটাইড দিয়ে যখন আমি জোড়া লাগাই ডিএনএটা আঁকবো, টিচার খুশি হবে, তখন বুঝবে যে এই ছেলে জানে আসলে যে কীভাবে ডিএনএটা তৈরি হয়েছে এবং সে আঁকাও ভালো করে জানে। ঠিক আছে, সো আমরা সেটা আগে আমরা এখন শিখে আজকের ক্লাসটা এখানে শেষ করব। তো আশা করি ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হয়েছে এবং অনেক কিছু শিখতে পারছো, যেটা তোমরা বই দেখে অনেক দিন ধরে মাথার মধ্যে প্যাচ লাগছে। আচ্ছা, এটা আমার আগের একটা ভিডিওর টপিক। ওকে, সো এটা বাদ দেই, এটা মুছেই ফেলি। ওকে, সো খেয়াল করো কী নিয়ে বলতেছিলাম। এখন হচ্ছে আমরা আঁকা শিখবো, মানে নিউক্লিওটাইডগুলো জোড়া দেওয়া। দেখো, একটা নিউক্লিওটাইড, একটা সুগার, এখানে আরেকটা সুগার থাকবে, এখানে আরেকটা সুগার, এরকমভাবে তুমি আরও কয়েকটা দিবা তোমার খাতার মধ্যে যতগুলো জায়গা হবে। পুরো এক পেজ জুড়ে এটা আঁকার চেষ্টা করবা। আচ্ছা, তো খেয়াল করলে দেখবা এটা হচ্ছে 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম এবং এখানে হচ্ছে কি 5 প্রাইম কার্বন থাকবে, স্বাভাবিক। সো 5 প্রাইম কার্বন থাকবে, তো এই পয়েন্টে কার্বনটা লিখলাম না আপাতত ফর নাও। আচ্ছা, লিখি, সমস্যা নাই। CH2OH, OH তো না, OP, মানে ডিরেক্ট লিখে দিতেছি। আর এখানে ধরো যে কোনো একটা ক্ষারক, ধরো এডেনিন সাপোজ। তো দ্যাটস ইট, এটা 5 প্রাইম কার্বন। আচ্ছা, এখন এরকম করে আমরা সবগুলো কিন্তু সাজাবো। যেমন এগুলোর কি হবে বাদ বাকি হাতগুলা তুমি চাইলে ফিল আপ করতে পারো, বাট আমি করলাম না কারণ এগুলো আননেসেসারি। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ফিল আপ করলেও কিন্তু টিচার বুঝবে যে তুমি যে পারো। মেইন কথা হচ্ছে ইম্পর্টেন্টগুলো ফিল আপ করবা। যখন এতগুলো নিউক্লিওটাইড রাখতে হবে তখন আসলে সময় থাকবে না, ঠিক আছে? সো ওই অনুযায়ী তোমাকে বুঝে কাজ করতে হবে। এখন আমি কি আঁকছি বলো তো? কি আঁকছি? এএমপি আঁকছি একটা, তাই না? এএমপি আঁকছি, এএমপি না ডিএমপি আঁকছি, ডিএএমপি আঁকছি। তো এটা বোঝানোর জন্য এখানে হাইড্রোজেন দিতে হবে একটা, ঠিক আছে? এই হাইড্রোজেনটা দেখাবা, অন্যগুলো না দেখাইলেও। কারণ আমরা যে এখানে ডিঅক্সি রাইবোস সুগার রাখছি, এটা বুঝাইতে হবে। অন্য জায়গায় হাইড্রোজেন হাইড্রোক্সিল দাও বা না দাও, সবগুলো ফিল আপ করতে পারলে অনেক ভালো আমি বলবো। তাহলে এখানে জাস্ট দিয়ে রাখি, এখানেও জাস্ট দিয়ে রাখি, অন্যগুলা সোজা ফিল আপ করা। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবা যে এখানেও তো অবশ্য একটা CH2OP থাকবে, আর এখানে কি ছিল আমার? OH। মনে রাখবা এই দুইটা রিঅ্যাকশান করবে এবং রিঅ্যাকশানটা একটু ঝামেলাপূর্ণ, আমি এই জন্য তাই দেখাচ্ছি না আপাতত, একটু পরে না হয় দেখাই দিব। সো এখান থেকে কি হবে? এখান থেকেও সেম ম্যানারে পানি সরে যাবে এবং পানি যখন সরে যাবে তখন যেটা হয়, তখন আসলে এই OH পুরাটা এখান থেকে চলে যায়, ঠিক আছে? OH পুরোটা চলে যায়, বেসিক্যালি এখানে ফসফেট মাঝখানে থাকে, এদের মাঝখানে। সো আমি যদি দেখাতে চাই ও ঠিক থাকে, ধরো CH2O তো আসেই, ফসফেটটা বেসিক্যালি দুইজনের মাঝখানে অবস্থান করে, ঠিক আছে? সো এই জায়গাটায় এইটাকে, এই যে বন্ধনীটা তৈরি হলো, আমরা তো প্রশ্ন করছিলাম তোমাকে প্রথম ক্লাসে যে মানে এই দ্বিতীয় ক্লাসে যে দুইটা নিউক্লিওটাইড জোড়া লাগেই বা কীভাবে। এই স্পেশাল যে রিঅ্যাকশনটা হয়েছে তার মাধ্যমে যে বন্ডটা হয়েছে, এইটার মাধ্যমে আসলে দুইটা নিউক্লিওটাইড একসাথে জোড়া লেগে থাকে। এটার নাম কি আমরা বলছিলাম? 3 প্রাইম 5 প্রাইম ফসফো ডাই এস্টার বন্ড। এখন এইটার নামকরণের সার্থকতা আছে। 3 প্রাইম 5 প্রাইম কেন বললো? খেয়াল করে দেখো, এটা হচ্ছে 3 প্রাইম কার্বন
এটা হচ্ছে 5 প্রাইম কার্বন। এই দুইটা কার্বনের মাঝখানে কিন্তু আসলে এই বন্ধনটা, এই দুইটা কার্বনের মাঝখানে বন্ধনটার মাধ্যমে কিন্তু দুইটা নিউক্লিওটাইড জোড়া লেগে আছে। এরপরে খেয়াল করো ফসফোডাইএস্টার। এস্টার বন্ধন মানে হচ্ছে অক্সিজেন থাকবে দুই পাশে দুইটা আর মূলক বা দুইটা বলা যায় কি যৌগ যৌগ থাকবে, তাই না, আর থাকবে। সো এটা হচ্ছে আমাদের এস্টার। সো ডাইএস্টার জিনিসটা কি? ডাইএস্টার জিনিসটা হচ্ছে কি, এদিকে একটা এস্টার থাকবে, এদিকে আরেকটা এস্টার থাকবে। যেহেতু বলছে ফসফোডাইএস্টার, মাঝখানে হচ্ছে ফসফেট, দুই পাশে দুইটা এস্টার বন্ধন। এবং এটার ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি সেম কাহিনী হয়। এটার পাশে কিন্তু আরেকটা অক্সিজেন আছে যেটা দেখানো হচ্ছে না। সো এটা আসলে দেখানো উচিত, বা কেন জানি দেখায় না, ঠিক আছে, বই খাতার মধ্যে। সো এখানে কিন্তু একটা ফসফেট মানে অক্সিজেন আছে। সো যেহেতু ফসফেটের দুই পাশে অক্সিজেন আছে, সো বলা যায় কি এইটা একটা এস্টার বন্ধন, এদিকে আরেকটা এস্টার বন্ধন, মাঝখানে একটা ফসফেট। সো ফসফোডাইএস্টার বন্ড এইভাবে হয়েছে। তাহলে আশা করি ক্লিয়ার কেন এটাকে 3.5 ফসফোডাইএস্টার বন্ড বলে। তুমি হাজারবার গুগল করতে পারবা, কিন্তু গুগলেও এটা ঠিক করে লেখা নাই যে কেন এটাকে ফসফোডাইএস্টার বন্ড বলে। সো এটা আসলে একটু ভালো করে যদি কেমিস্ট্রি তুমি বুঝো তাহলে তুমি নিজেই এটা ফাইন্ড আউট করতে পারবা, ঠিক আছে। হয়তো অনেকেই তোমাকে বলবে না জিনিসটা, কারণ আমি নিজেই এটা অনেক কষ্ট করে পড়তে ফাইন্ড আউট করছি। সো এখানে জিনিসটা হচ্ছে কি আমরা অক্সিজেনটা দেখাই না আর কি, ঠিক আছে, অক্সিজেনটা আমরা এখানে দেখাই না। তো তোমার কাছে বিশ্বাস না হইতে পারে যে আসলে বিক্রিয়াটা কেমনে হয়। যেমন আমি একটু যদি হালকা করে দেখাই, হালকার উপর ঝাপসা দেখানোর চেষ্টা করি। এখানে হাইড্রোক্সিল তো আছেই, আর এখানে কি ছিল, আচ্ছা একটা কাজ করি, এই দিকেরটাকে দিয়ে এটা, এই দিকেরটা হচ্ছে এটা, এটা। সো এখানে 3টা মাইনাস, ফসফেট 3টা মাইনাস, এই জন্য তো আমরা বলি কি 4টা অক্সিজেন বা 3টা মাইনাস। এই কারণ একটা ডাবল বন্ডের মধ্যে থাকে তার কোনো মাইনাস নাই, যেগুলো ডাবল বন্ড করতে পারে নাই তাদের মধ্যে মাইনাস আছে, কারণ তারা আরও একটা বন্ধন জোর ইলেকট্রন রয়ে গেছে যারা বন্ধন করতে পারতো, বাট এখনও তারা লোন পেয়ার ইলেকট্রনের মতো বসে আছে, সেই জন্য মাইনাস। তো এখন মনে রাখবা, ধরো এখানে যে মাইনাসটা আছে, চাইলে এখানে একটা হাইড্রোজেন বসতে পারে এটার সাথে, তাই না। সো এখানে কি যেটা হয় যে তোমার এইটা এবং এইটা হচ্ছে যোগ হয়ে পানি হয়ে বের হয়ে যায়। তাহলে বাদ বাকি কী রয়ে গেল এখানে, খেয়াল করো, মানে আমি যদি জিনিসটাকে আরেকটি দিকে নিয়ে চলে আসি, এরকম অবস্থা। সো খেয়াল করলে দেখবা এটার সাথে তো আবার কি লাগানো আছে, এটার সাথে তোমার হচ্ছে যে ওকে, সো এটার সাথে তো একটা মানে তোমার বলা যায় কি পুরো একটা সুগার লাগানো আছে। আমি এটাকে এত বাজে করে দেখাইছি, সুগার লাগানো আছে, ঠিক আছে। সো এটার সাথে তোমার সুগার লাগানো আছে। তো খেয়াল করো, সো এইখানে একটা এস্টার বন্ড আছে, এইখানে আরেকটা এস্টার বন্ড আছে, মাঝখানে একটা ফসফেট। সো এই কারণে ফসফোডাইএস্টার বন্ড। হ্যাঁ আমি জানি তোমার কাছে প্যাচ লাগতেছে, এই জন্য তোমাদের বইয়ের মধ্যে এত প্যাচ এড়ানোর জন্য এইভাবে লিখছে, ঠিক আছে, যতটুকু আমার মনে আছে বই এইভাবে লিখছে। সো তোমরা মাথায় রাখবা এইভাবে লিখবে, এত প্যাচ করার দরকার নেই। সো জাস্ট বুঝলেই হয়েছে। আমরা না হয় বুঝলাম কীভাবে ফসফোডাইএস্টার বন্ড হইল, এখন মুছে দিই, ঠিক আছে, এখন মুছে দিই না হয়। আচ্ছা আরেকটা জায়গায় ছবি আঁকি আমরা, এদিকে আঁকবো, আচ্ছা না এদিকে একটা প্র্যাকটিস করে দেখলাম, যাই হোক মুছে দেই। দেখো তোমাদেরকে এখন ইজি করে দেখাই জিনিসটা। দেখো এখানে দেখো কীভাবে পরীক্ষা খাতায় তাড়াতাড়ি রাখবা। দেখো এই হাইড্রোজেনগুলো মাস্ট দিবা, যেহেতু এটা রাইবো সুগারের ইন্ডিকেটকারী হচ্ছে হাইড্রোজেনগুলো। ওকে, সো এখানে হচ্ছে CH2O, এটা নে CH2O এখানে, P এখানে। তাইলে আমরা যেটা করতে পারি, সরাসরি এই ফসফেটটাকে দেখাইলাম, এখানে একটা ফসফেট থাকবে। সো বেসিক্যালি হচ্ছে আমরা চাইলে এরকম করে দেখাতে পারি, না এদিকে এভাবে দেখাইলে ঝামেলা আছে। ওকে,
সো তোমার বইয়ের মধ্যে একটা জিনিস দেখবা, তোমার বইয়ের মধ্যে কী করছে জানো, আমার এখন মনে পড়ছে, তোমার বইয়ের মধ্যে এত কিছু না দেখা জাস্ট দেখাইছে এরকম এরকম আর এটা এরকম লাগাই দিছে। তো তোমার মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই ডিরেক্ট এরকম লাগাইতে পারতো, কেন লাগাই না জানো, মাঝখানে যে অক্সিজেনটা আছে এটা দেখানোর জন্য এইভাবে করছে, এরকম এরকম, তারপর এটা এরকম করছে, এরকম এরকম, তারপর এটা এরকম করছে, মানে পুরো জিনিসটা উজ্জ্বল রাখছে। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে পুরো জিনিসটা এখানে এরকম উজ্জ্বল রাখছে, উজ্জ্বল রেখে ফসফেটের সাথে বন্ড করাইছে। সো বইটা দেখে অনেকে বুঝবেই না টোটাল কথা, বই এভাবে এত সংক্ষেপ করার জন্য একদম এরকম করছে। তা আমার মতে এত সংক্ষেপ করার দরকার নেই, এতটুকু দেখা দিতে পারলে ভালো লাগে আর কি। ওকে, সো এটা গেল একটা। তো এটা কি ছিল, 5 প্রাইম কার্বন ছিল, এদিকে কোনটা ছিল, 3 প্রাইম কার্বন ছিল। সো এই জন্য এইটার এই যে এটা দিয়ে যে সুতাটা তৈরি হবে, আমরা অবশ্য এখনও তৈরি হয় নাই সূত্রকটা, জাস্ট এখানে নিউক্লিয়াস, মানে আমরা এক একটা নাইট্রোজেনাস বেস লাগাইতাম, একটা এডিনিন লাগাইলাম, একটা ধরো গুয়ানিন লাগাইলাম, একটা সাইটোসিন লাগাইলাম, তাইলে এখন হয়ে গেছে। সো এই সবগুলা নিউক্লিওটাইড মিলে একটা পলিনিউক্লিওটাইড চেইন হয়ে গেল, একটা সুতা হয়ে গেল। সো খেয়াল করো এই সুতাটার ডিরেকশন আমরা কি বলবো, 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এই সুতার ডিরেকশন কি, 5 প্রাইম 3 প্রাইম। তাহলে পরের সুতাটা হবে কীরকম, একদম উল্টা, 3 প্রাইম 5 প্রাইম। সো উল্টা মানে হচ্ছে তাহলে এটার ওরিয়েন্টেশনটা উল্টা হবে, পুরো এই জিনিসটাকে উল্টে দিতে হবে, তার মানে সুগারের ওরিয়েন্টেশনটা উল্টা হবে। সো সুগারের ওরিয়েন্টেশনটাও উল্টা হবে। সুগারের ওরিয়েন্টেশনটা উল্টা হবে। ওকে, সো মাথায় রাখতে হবে যেহেতু আমার এটার সাথে এখানে বন্ডন করতে হবে, তাহলে এটা কিন্তু আমার এখানে 1 নাম্বার কার্বন বা 1 প্রাইম কার্বন, ঠিক আছে, এটা কিন্তু 5 প্রাইম না, এটা 1 প্রাইম। তাহলে এই দুটার মাঝখানে কি বন্ড থাকবে, দুটা হাইড্রোজেন ডাবল বন্ড থাকবে। ওকে, গেল। এখানে কি থাকবে, সাইটোসিন ট্রিপল বন্ড থাকবে, এখানে গুয়ানিন থাকবে, ট্রিপল বন্ড থাকবে। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে অবশ্যই একটা CH2O, তার মানে হচ্ছে এরকম হবে, তারপর এরকম, এবং এখানে হচ্ছে ডিরেক্ট অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা এরকম হবে, এটা ডিরেক্ট এটার সাথে এরকম অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, সো দ্যাটস ইট। খেয়াল করো 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম, তাহলে 3টা এদিকে আসে, 3 প্রাইম এদিকে আসে, এটা না 5 প্রাইম কার্বন দেখতে পাইতেছি এদিকে, তাহলে এটা 5 প্রাইম, ঠিক আছে। তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন এটা, সরি 3 প্রাইম থেকে 5 প্রাইম ডিরেকশন এটা। তাহলে এটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম স্ট্র্যান্ড, এটা হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম সূত্রক। সো এই দুটা সূত্রক তৈরি হয়ে গেল, মাঝখানে নাইট্রোজেনাস বেসগুলোর মাধ্যমে হাইড্রোজেন বন্ড তৈরি হলো, এবং এর মাধ্যমে দুইটা পলিনিউক্লিওটাইড চেইন একসাথে থাকার মাধ্যমে আমার ডিএনএ ফরমেশন কমপ্লিট হলো। তাহলে তোমাকে যদি ডিএনএ আঁকতে হয় এইভাবে করে নিউক্লিওটাইডের মাধ্যমে দেখাবা। এছাড়াও আরেকটা আঁকা তো শিখাইছি, যেটা হচ্ছে নর্মাল, সেটাও এঁকে দিবা। সো আরেকটা আঁকা আমরা যে প্রথম ক্লাসে শিখাইলাম মনে আছে, এই যে এইভাবে করে আঁকতে, ইস কলমগুলো এত ম্যাগনেটিক লেগে যায়, আর লেগে গেলে ওই রকম করা যায় না, ডিজিটাল ডিভাইস হ্যান্ডেল করা অনেক মুশকিল। এই যেভাবে আঁকাতে শিখাইছিলাম এটাও এঁকে দিবা, স্যারের যেভাবে তুমি ইমপ্রেস করতে পারো। তো তোমার খাতার মধ্যে এই দুটো ছবি থাকলে তুমি মোটামুটি লিখলেই তোমাকে 3-এ 3 4-এ 4 না দিয়ে স্যার কোথায় যাবে আসলে, তাই না। সো আমরা স্যারকে বাধ্য করবো এত সুন্দর সুন্দর জিনিস ছবি দিয়ে, স্যারকে বাধ্য করবো যে স্যার বা ম্যাডাম আপনি আমাকে নাম্বার দিতে বাধ্য হন, ঠিক আছে। সো বায়োলজিতে তুমি যত ছবি আঁকবা তোমার নাম্বারটা তত বেশি বেড়ে যাবে, এবং অবশ্যই ছবি সায়েন্টিফিক্যালি কারেক্ট হতে হবে। সো আমরা এখানে কিন্তু খুব সুন্দর ছবি আঁকি নাই, বাট সায়েন্টিফিক্যালি কারেক্ট হওয়ার জন্য যা কিছু করা দরকার আমরা সেগুলোই কিন্তু আঁকছি, এবং এটার মাধ্যমে কিন্তু বায়োলজির সৌন্দর্য ফুটে ওঠে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি আজকের ক্লাসে তোমাদের অনেক বেশি উপকার হয়েছে, এবং ইনশাল্লাহ A to Z সব কিছু বুঝতে পারছো। বিদায় নিচ্ছি আজকের জন্য, দেখা হচ্ছে বড় ক্লাসে।